আচ্ছা, আজকে আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কথার অর্থ হলো যে কতগুলো ডবল বন্ড আছে সেটা একটু আমরা দেখে নেবো। মানে তোমাকে ধর একটা ফর্মুলা দিয়েছে, ফর্মুলা দিয়ে বলবে যে কতগুলো ডবল বন্ড আছে। এইবার দেখো আহ, সেটা আমরা কি করে বুঝবো, তাই না? হট করে একটা ফর্মুলা দিয়ে দিলে, সেই জন্য আমাদের কি করা হচ্ছে যে এটা আমাদের ফর্মুলা জানতে হবে। সেটা জানলে আমরা মোটামুটি করতে পারবো। তাহলে দেখো আমরা শুরু করছি। এখানে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট যেটা রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো ডি বি ই। ঠিক আছে, ঠিক আছে। সামেশন অফ ভি মানে এন ইন্টু ভি মাইনাস টু বাই প্লাস ওয়ান। এবার তাহলে এবার একটু আমরা হাতে করে দেখি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা দেখো, এবার আমরা চলে আসছি একটা ফর্মুলা। ধরো এখানে আমার কাছে রয়েছে হচ্ছে C6H6, এই ধরনের কিন্তু একটা রয়েছে। এটাকে আমরা বলি বেঞ্জিন, সেটা আমরা পরে আসবো। আগে আমরা দেখে নিই C6H6 এর কি করে হবে। তাহলে ফর্মুলাটা আমরা একবার একটু চোখ বুলিয়ে নিই। কি ছিল ফর্মুলাটা? ফর্মুলাটা ছিল হচ্ছে যে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ছিল হচ্ছে রুট ওভার এন ইন্টু ভি মাইনাস টু বাই টু প্লাস ওয়ান। তাহলে আমরা কি করব, এই ফর্মুলাটার উপরে ফেলে দেখি। তাহলে আবার এখানে লিখে ফেলছি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ডি বি ই সমান কি হবে, সমান দেখো আমি একটা দাগ দিয়ে দিলাম। প্রথমে ধর একটা একটা করে দেখতে হবে। প্রথমে কি আছে, কার্বন। কার্বনের ক্ষেত্রে আমরা কি লিখছি, এবার এখানে 6, এন ছিল 6, ভি মাইনাস টু। এবার দেখো ভি কত, কার্বনের যোজ্যতা কত হয়? কার্বনের যোজ্যতা কিন্তু সবসময় 4। তাহলে 4 মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম বাই 2। এটা গেল হচ্ছে শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে। এবার আমরা প্লাস দেবো, সামেশন দিয়েছি মানে যতগুলো পরমাণু আছে এইভাবে আমরা করতে থাকবো। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে হাইড্রোজেন কতগুলো আছে, হাইড্রোজেন আছে কিন্তু 6খানা, তাহলে 6। এবার দেখো আমি এখানে কি করছি, কত রয়েছে যোজ্যতা, 1 মাইনাস 2, 1 মাইনাস 2, তাই তো? এবার এই দাগটাকে বড় করে দিলাম, প্লাস কত হবে, প্লাস কিন্তু 1। তাহলে এবার দেখো ক্যালকুলেশন করে দেখো কত আসছে, ভালো করে খেয়াল করে দেখো এখানে কত আসবে, 6 2 12, এটা মাইনাস 6/3, এখানে কিন্তু ওভারঅল আসছে 4। তাহলে অ্যান্সার কিন্তু 4। এবার অনেকের মনে কিন্তু কোশ্চেন আসছে, আমি এটা বুঝতে পারছি, যে অনেকে বলছে যে এইখানে বেঞ্জিন ধরো আঁকা হলো, সেখানে একটা বেঞ্জিনের তো 3খানা ডবল বন্ড, তাহলে 4টে কি করে আসে? এবার দেখো 3টে ডবল বন্ড কথা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রিং, এই যে রিংটা, এই রিং এর জন্য কিন্তু সবসময় একটা ডবল বন্ড কনসিডার করতে হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আর একটা নিচ্ছি আমি, সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, এই সাইক্লোপ্রোপেনের কতগুলো হবে, এই ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। তুমি বললে এখানে তো ডবল বন্ড নেই, তাহলে কিন্তু দেখো এটা কিন্তু সবসময় একটা ডবল বন্ডের সাথে সমান হবে, মানে রিং মানে সবসময় কিন্তু একটা ডবল বন্ড। দেখো এখানে করে দেখো, এটা তাহলে ফর্মুলাটা কি আছে, C3H6। আমরা ডবল বন্ড ইকুইভ্যালেন্টে ফেলছি, ডিবি এর সমান কত হবে, ডি বি ই যদি আমরা দেখি সমান কত হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের জন্য 3, ব্র্যাকেটে কত হবে 4, 4 যোজ্যতা 4, হ্যাঁ, ভিটা ছিল হচ্ছে যোজ্যতা, ঠিক আছে, বাই হচ্ছে কত প্লাস, এখানে কত হচ্ছে 6, যোজ্যতা কত 1 মাইনাস 2, টোটালটা হচ্ছে বাই 2, হ্যাঁ, আর এখানে হয়ে যাবে প্লাস 1। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে -1 মাইনাস হচ্ছে 2 6, তার মানে এখানে কিন্তু ওভারঅল চলে আসছে 0 প্লাস 1, মানে ওভারঅল আসছে 1। হলো, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি টু C3H6, সেখানে কিন্তু ডবল বন্ড কিন্তু 1 আসছে। তার মানে কার জন্য এই ডবল বন্ডটা আসছে, এই ডবল বন্ডটা আসছে কিন্তু রিং এর জন্য। এবারে তুমি যা খুশি ক্ষেত্রে যে কোনো একটা কিছুর ক্ষেত্রেই বার করতে পারো। ধরো এখানে
এগুলো বাড়িতে করবে, একটা দিচ্ছি, ধরো এগুলো একটু বাড়িতে করবে। C8, H8, ঠিক আছে, H8, Br2, ধরো এরকম একটা দেওয়া আছে, এটা বাড়িতে করবে, দেখবে কত আছে। একটা একটা করে করতে হবে, প্রথমে করবে কার্বন, তারপরে করবে হাইড্রোজেন, তারপরে করবে ব্রোমিন, প্রত্যেকটা করে যোগ করে এরকম +1, এখানে 2, এখানে পরপর আসবে। কার্বনের ক্ষেত্রে আসবে, আচ্ছা বলেই দিচ্ছি, যখন করেই ফেললাম, তাহলে কার্বনের ক্ষেত্রে কত আসবে 6, আর এটা কত 4 - 2। হাইড্রোজেনের ক্ষেত্রে কত আসবে, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে ধরো 1, সরি 8খানা আছে, সংখ্যাটা হচ্ছে 8, মাইনাস কত হয়ে যাবে, -1 - 2, হ্যাঁ। আর এখানে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে হলো। ব্রোমিনের ক্ষেত্রে সংখ্যা কতগুলো আছে, 2টো, আর এখানে আমরা কি করব, তাহলে যোজ্যতা কত আছে, সেখানেও 1, 1 - 2। এইভাবে তোমরা কি করবা, বাড়িতে করবা, করে দেখবা কত আসে। আচ্ছা, এখন যেটা চলে আসছে আমরা, সেটা হলো ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, আর একটা হচ্ছে নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। এটা একটু আমরা একটু দেখে নেব কিভাবে কি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তাহলে একদম বোঝা যাবে যে বিষয়টা কি। ধরো আমি এখানে একটা CH3 আর CH3 নিচ্ছি, এটা হচ্ছে ইথেন। এবার আমি কি করছি, এই ইথেনের যে কোনো একটা হাইড্রোজেনকে আমি কি করছি, এটা ব্রোমিন দিয়ে রিপ্লেস করছি। আমি একটু ভেঙে দেখাই, তাহলে একদম বুঝতে সুবিধা হবে। ধরো এই C, এই 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 3টে হাইড্রোজেন আছে, এইদিকে 3টে হাইড্রোজেন আছে, এই 3টে হাইড্রোজেন আছে, ঠিক আছে। এবার আমি কি করছি, এই ধরো এই হাইড্রোজেনটাকে আমি কি করছি, আমি ব্রোমিন দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। নাম কি হলো তাহলে, 1 ব্রোমো ইথেন। ধরো 1, এটা 2, এটা তোমরা জানো, তাহলে এটার নাম কি হবে, 1 ব্রোমো ইথেন। এবার আমি কি করলাম, এই জায়গাটায় তোমার এই হাইড্রোজেনটা না দিয়ে আমি আবার কি করলাম, এই মাঝখানে যেটা আছে ওইটাকে আমি ব্রোমিন দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। মানে এই যে এই হাইড্রোজেনটা কি করলাম, আমি ব্রোমিন দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এটার নাম কি হবে, এটার নাম হবে 1 ব্রোমো ইথেন। একই তো সেম নাম, 1 ব্রোমো ইথেন। তার মানে ভালো করে খেয়াল করতে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, মানে আর ব্রোমিনের জায়গায় যে হাইড্রোজেনটা থাকবে আর কি, হ্যাঁ। তাহলে এইখানে ধরো ব্রোমিনের জায়গায় যে হাইড্রোজেনটা আসবে, তার মানে এই হাইড্রোজেন, এই প্রত্যেকটা হাইড্রোজেন কি একই ধরনের। তাহলে আমাকে যদি বলে টাইপ অফ হাইড্রোজেন আছে, টাইপ অফ হাইড্রোজেন যদি বলে কতগুলো টাইপ আছে হাইড্রোজেনের, আমি বলবো এখানে এক এক ধরনেরই টাইপ আছে, টাইপ 1। বা এখানে বলতে পারি টাইপ A, তাহলে টাইপ A আছে আমার এখানে, ঠিক আছে। তাহলে A টাইপ আছে আমার এখানে, A টাইপ, ঠিক আছে। তো এখানে কিন্তু সবকটা একই ধরনের বা টাইপ A আছে। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন কি হবে, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন যদি বলে কি হবে, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আমি বলবো 6খানা। মানে 6খানা হাইড্রোজেনই একই রকম, কারণ যে কোনো একটা হাইড্রোজেনকে তুমি যদি ব্রোমিন দিয়ে রিপ্লেস করো, তাহলে নামকরণটা কিন্তু একই হবে। আমি নেক্সট পেজে চলে আসছি, এবার দেখো আর একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো কত ধরনের হাইড্রোজেন, দেখো এইটা আর এইটা, ঠিক আছে, একই ধরনের। আবার দেখো খেয়াল করে দেখো, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কিন্তু একই ধরনের। কারণ দেখো তুমি তুমি যদি প্রথম হাইড্রোজেনটাকে যদি এটাকে যদি তুমি কি বলে যে কোনো একটা ব্রোমিন দিয়ে রিপ্লেস করো এই হাইড্রোজেন গুলোকে, তাহলে কিন্তু এখানে ফর্মুলা আসবে 1 ব্রোমো বিউটেন, তাই তো। এই হাইড্রোজেন যদি রিপ্লেস করা যায় ব্রোমিন দিয়ে, যে কোনো একটা, তিনটের মধ্যে যে কোনো একটাকে রিপ্লেস করা যায়, তাহলে আমি কি বলতে পারি 1 ব্রোমো বিউটেন। আমি যদি এখানেও রিপ্লেস করি যে কোনো একটা হাইড্রোজেনকে, হ্যাঁ, তাহলে এখানেও নাম আসবে কি 1 ব্রোমো বিউটেন, ঠিক আছে। এবার যদি আমি মাঝখানে রিপ্লেস করি, ধরো এই হাইড্রোজেনটাকে আমি যদি রিপ্লেস করি মাঝখানে, তাহলে এখানে কি হবে 2 ব্রোমো
বিউটেন। এখানেও যদি আমি রিপ্লেস করি, ঠিক আছে, এটার বদলে যদি এইখানে করি, এইখানে করি, তাহলে এটার নাম কি আসবে? এটার নাম আসবে কিন্তু 2 ব্রোমো বিউটেন। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে, ধরো আমি বললাম এটা টাইপ বি টাইপের হাইড্রোজেন, এটা হচ্ছে বি টাইপের হাইড্রোজেন, আর এইটা হচ্ছে তোমার এ টাইপের হাইড্রোজেন, এটাও কিন্তু এ টাইপের হাইড্রোজেন। তাহলে আমি কি করে টাইপ কতগুলো আছে, টাইপ অফ হাইড্রোজেন কতগুলো আছে, যদি আমি টাইপ প্রকার দেখি কতগুলো আছে, আমি বললো এ টাইপ আর বি টাইপ, তাই তো? মানে যেটা হচ্ছে নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। তাহলে এখানে আমি একটু মানে ক্লিয়ারলি বলতেই পারি এই জায়গাটা, যে নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন কতগুলো আছে? 2 টাইপ। এটা হচ্ছে এ আর বি। আর ইকুইভ্যালেন্ট যদি বলি, ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন কতগুলো আছে? এ এর ক্ষেত্রে আমি কতগুলো পাবো ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন? আমি পাবো হচ্ছে 6টা। আর আমি বি এর ক্ষেত্রে কতগুলো পাবো হাইড্রোজেন? বি এর ক্ষেত্রে আমি কতগুলো পাবো? আমি দেখো 4খানা পাবো। মানে ব্যাপারটা কিন্তু একটু ক্লিয়ার করো, যে এখানে যেটা বলতে চাইছে যে আমার কাছে 2 ধরনের হাইড্রোজেন আছে, সেটা হচ্ছে নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, কত? এ আর বি। এর মধ্যে কতগুলো একই রকম আছে? সেটা হচ্ছে 6খানা। আর বি এর মধ্যে কতগুলো আছে একই রকম? সেটা হচ্ছে 4খানা। আশা করি এটা একদম পরিষ্কার হয়েছে। এবার দেখো নেক্সট আমি আর একটা এক্সাম্পলে আসছি। কত টাইপের আসছে দেখো, ভালো করে খেয়াল করে দাও। দেখো আমি এখানে বলছি এ, এটাও এ, এটাও এ। আমি কি করে বুঝলাম? দেখো এখানে যে কোনো একটাকে রিপ্লেস করে দেখো ব্রোমিন দিয়ে, হয় এটাকে যদি তুমি করতে চাও, হয় এটা, নয় এটা, নয় এটা, যে কোনো একটাকে যদি ব্রোমিন দিয়ে রিপ্লেস করো, যে কোনো একটা হাইড্রোজেনকে, প্রত্যেকটা তো 3টে করে হাইড্রোজেন আছে, যে কোনো একটাকে যদি ব্রোমিন দিয়ে রিপ্লেস করো, নাম হবে দেখো, খেয়াল করে দেখো নামটা 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। মানে কিরকম আমি একটু দেখাতে চাইছি, তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে। ধরো এরকম আছে, আমি ধরো উপরে একটা যে কোনো হাইড্রোজেনকে ব্রোমিন দিয়ে রিপ্লেস করেছি, এই ব্রোমিন দিয়ে রিপ্লেস করে দিয়েছি। তাহলে কি হচ্ছে এখানে? সিএইচ, আর এখানে CH3, এখানে ধরো আমি দেখতে পাচ্ছি CH3। তাহলে নামকরণ করছি 1 2, এখানে 3। এটার নাম কি হবে? 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। আশা করি একটু বোঝা গেছে। এবার আর যদি তুমি এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করো, তাও দেখো একই রকমই আসবে। ধরো আমি এখানে আবার লিখছি, এখানে পাশে লিখছি, ধরো সেটা কি আছে, ধরো আমি এখানে ধরো আমি এখানে আবার লিখছি CH3। এখানে একটা হাইড্রোজেনকে আমি রিপ্লেস করছি কি দিয়ে? ব্রোমিন দিয়ে রিপ্লেস করে দিলাম। এবার কি আছে? CH। এবার আমি এখানে ধরো CH3, আর এখানে আমি CH3 আবার লিখলাম। তাহলে আমি কি করলাম? এখানে 1, এখানে 2, এখানে ধরো 3। তাহলে এখানে দেখো একই রকম আসছে 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, তাই তো? আমি যদি এবার এখানে কোনায় করি, তাও আমার একই রকম আসবে, তাই তো? ধরো আমি এখানে আবার এটা আমি করতে চাইছি, দেখো এখানে CH3, এখানে CH, এখানে CH, এখানে Br, এখানে আমি আসছি CH3। এখানে দেখো খেয়াল করে দেখো 1, এটা কত? 2, এটা ধরো 3। তাহলে এখানেও কিন্তু কি আসছে? একই রকম ভাবে আসছে 1 ব্রোমো 2 মিথাইল, এখানে কিন্তু আসছে আমার প্রোপেন। তাহলে ওভারঅল আমরা কিন্তু বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু আর এক টাইপের একটু হাইড্রোজেন আছে, আমি একটু ওভারঅল দেখিনি কি কি ধরনের আছে। আমি ধরো আবার প্রথম থেকে লিখছি, তাহলে সুবিধা হবে। CH3CH, CH3, তাহলে আমি যদি টাইপ অফ হাইড্রোজেন দেখি কত ধরনের আছে দেখো, তার মানে আমি এখানে স্পষ্ট বুঝতে পারলাম এটা এ, এই হাইড্রোজেনটাও এ,
এই হাইড্রোজেনটা বি, কিন্তু এইটা যেটা হয়ে যাবে সে কিন্তু একটা যে হাইড্রোজেনটা হবে সেটা কিন্তু বি টাইপের হাইড্রোজেন। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু আলাদা ধরনের হাইড্রোজেন। কারণ এখানে তুমি যদি ব্রোমিন দিয়ে রিপ্লেস করো, নামটা কি হবে? ধরো আমি ব্রোমিন দিয়ে রিপ্লেস করেই দেখছি কি হয়। এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে 1 2 3, তাহলে 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। আগেরটা ছিল 1 ব্রোমো 2 মিথাইল, এবারে কিন্তু 2 ব্রোমো 2 মিথাইল, তার মানে এখানে কিন্তু আলাদা। তাহলে এই হাইড্রোজেনটিকে আলাদা ধরনের হাইড্রোজেন। তাহলে আমি এখানে যদি আমি এখানে ওভারঅল বলতে চাই, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি এখানে ওভারঅল কি বলবো, কত ধরনের হাইড্রোজেন আছে? তাহলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার এ টাইপ আছে একটা, আর একটা আমার টাইপ হবে হচ্ছে কি বি টাইপ। বি টাইপ। তাহলে আমার এখানে যদি নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন বলি, নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন কতগুলো হবে? সেটা হবে হচ্ছে তোমার নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন হবে এ আর বি। এ কতগুলো আছে? এ আছে হচ্ছে, এর মধ্যে ইকুইভ্যালেন্ট কতগুলো আছে? ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন দেখো ভালো করে 9খানা, তাই না? 3টে 9টা। আর যেমনি বি এর মধ্যে কতগুলো ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে? এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কিন্তু, হ্যাঁ, বি এর মধ্যে কতগুলো ইকুইভ্যালেন্ট আছে? এটা হচ্ছে কিন্তু 1। তাহলে আশা করি বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই করবে। বাড়ির কাজ কি থাকছে? ধরো আমি কতগুলো দিয়ে দিচ্ছি অ্যারোমেটিক স্পিসিস, তাহলে বাড়িতে সুবিধা হবে করতে। ধরো CH3 CH3, আর কি হতে পারে? CH3 CH3, ঠিক আছে। আর কি হতে পারে? CH3, আমি সব রকম পসিবিলিটি আমি দিয়ে দিচ্ছি। নেক্সট আমরা চলে আসছি আর একটা, দেখো ধরো এরকম দিয়েছে একটা ন্যাপথালিন আছে, আর একটা দিচ্ছি পলিনিউক্লিয়ার সব হাইড্রোকার্বন, এগুলো সবকটা বেনজিন রিং একসাথে। তাহলে এই দুটো, ঠিক আছে, এইটা আর এটা। আর একটা দিয়ে দিচ্ছি এক্সাম্পল, একটা টাইপের, ধরো অনেক ধরনের দেয়, আর বন্ড লাইন স্ট্রাকচার একেও দিতে পারে, কিরকম ধরো এরকম দিয়ে দিয়েছে। এখানে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে দিয়েছে, এটা একটা, এটা একটা এরকম দিয়ে আছে। এইখানে এটা ধরো দিয়েছে, ঠিক আছে। এইভাবে আমার কিন্তু 3টে স্ট্রাকচার দেওয়া। তোমরা চেষ্টা করবে বাড়িতে যে এটাকে কিভাবে সমস্যা সমাধান করা যাবে। অবশ্য আমি এখানে একটা করে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে। ধরো আমি লাস্টে যেটা করলাম সেটাই আমি করছি, তাহলে বুঝতে সুবিধা আসবে। ঠিক আছে, এইবার দেখো এইখানে
এটা কি করে করবো? ঠিক আছে, এবার দেখো অনেকে যদি বর্ণের স্ট্রাকচারটা না জানো তাহলে এটা ভেঙে না, CH3 CH2, ঠিক আছে, এখানে সি, ঠিক আছে, এইখানে CH3, ঠিক আছে, এখানে CH2, এখানে CH3, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এখানটা পড়ে যাবে CH, এখানে এখানটায় CH2, এখানটায় CH3, হ্যাঁ, এখানটায় CH2, এখানে হচ্ছে CH3। এবার দেখো এখানে সহজে বুঝতে পারবো কত ধরনের হাইড্রোজেন আছে। আমরা একটু বিভিন্ন কালার দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো ভালো করে লক্ষ্য করে দেখো যে এটা হচ্ছে ধরো এ, এটাও সেম এ, ঠিক আছে। এবার ধরো এটা বি, এটাও কি বি, এইটা ধরো সি, ঠিক আছে, এটা ধরো ডি, এইটা ধরো ই, এটাও ই, এইটা হচ্ছে তোমার এফ, এটা এফ, ঠিক আছে। তাহলে কত ধরনের হাইড্রোজেন আছে এখানে? 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানে আমরা কি করে করলাম, সিস্টেমটা কিন্তু একই রকম। আমরা কি করছি, কোনো একটা হাইড্রোজেনকে আমরা কি করে দিচ্ছি, একটা ব্রোমিন দিয়ে রিপ্লেস করে আমরা নোমেনক্লেচার করছি। এখানে আমরা সহজে বলতে পারবো সিমেট্রি দিয়ে। দেখো সিমেট্রি দিয়ে কিভাবে বোঝায়, এর যা এনভায়রনমেন্ট ঠিক এটা এনভায়রনমেন্ট একই রকম সেম, কিন্তু কখনো এর সাথে কিন্তু ঘোরাবে না, বলবো যে এটা আর ওই এ কিন্তু একই, তা হবে না কিন্তু। কারণ এখানে দেখো মাঝখানে একটা CH3 এনভায়রনমেন্ট আলাদা হচ্ছে। দেখো এর যা চারপাশের পরিস্থিতি, এরও চারপাশের পরিস্থিতি সেম, তাই জন্য এইটা আর এটা একই রকম হয়ে গেল। সিটা তাহলে আলাদা, বি এটা এটা চারপাশের পরিস্থিতি একই রকম, মানে এর চারদিকেও যা আছে এনভায়রনমেন্ট, এর চার এনভায়রনমেন্টে এটাও আছে, এটা এইভাবে সহজে বোঝা যাবে। ই এরটা দেখো, ই এরটাও কিন্তু এখানে যা রয়েছে এখানে তাই রয়েছে, এর সাথে কিন্তু বি গোলালে চলবে না, এর সাথে বি গোলালে কিন্তু চলবে না, কারণ বিটা পুরোপুরি আলাদা। এখানে দেখো এফ আর এফ এই দুটো সেম, পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু সেম, মানে আমি বলতে চাইছি এর চারিদিকে যা এনভায়রনমেন্ট থাকে, এখানে একটা CH2 CH3, এখানেও কিন্তু একটা CH2 CH2 CH, এখানেও কিন্তু CH2 CH, একই রকম কিন্তু চারপাশের বিষয়টা একই রয়েছে। ঠিক এই ক্ষেত্রেও তাই, এইভাবে কিন্তু আমি সহজে দুম করে বার করে ফেললাম। আমি আরেকটা এক্সাম্পল আমি বললে হয়তো আরো পরিষ্কার হবে। লক্ষ্য করে দেখো যে এইখানে ভালো করে লক্ষ্য করো যে এইখানে একটা মিথাইল আছে, 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 এবং তার হাইড্রোজেন আছে। এইবার তাহলে আমরা কিন্তু বলতে পারি যে দেখো এই মিথাইলটা যা পরিবেশ, দেখো পরিবেশ বলতে এখানে দেখো একটা CH, তার পাশে একটা মিথাইল, তার এখানে একটা কার্বন, তারপরে কার্বনে একটা সাইক্লোপ্রোপাইল রিং চলে এসছে। সুতরাং এর যা এনভায়রনমেন্ট, এর এনভায়রনমেন্ট একই, দেখো সেম এনভায়রনমেন্ট, এটাও যা এটাও যা, এটাও যা এটাও, কিন্তু এখানে একটা হাইড্রোজেন আছে, এর 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 পরিস্থিতি কিন্তু, তাহলে এখানে কিন্তু দুই ধরনের জিনিস পাচ্ছি আমি, হাইড্রোজেন পাচ্ছি। তাহলে এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, কিন্তু এই যে গোলগুলো পরে যে গোলগুলো করেছি সেগুলো কিন্তু বি, মানে এটাও বি, এটাও বি, এটাও কিন্তু। তাহলে এই হলো আমাদের ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখানে বলতে পারি কত টাইপের নন ইকুইভ্যালেন্ট কতগুলো আছে, আমরা সহজেই বলতে পারি এ আর বি। ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন যদি বলি এর কতগুলো আছে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা মিথাইল 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 মিথাইল, তাহলে 1 2 3 4 5 6, প্রত্যেকটাতে কত করে আছে, তিনটে করে হাইড্রোজেন।
তাহলে 3 6 18টা হাইড্রোজেন। এর বলছি এর 3খানা হাইড্রোজেন রয়েছে। আর বি এর যদি বলি সেখানে কতগুলো হাইড্রোজেন রয়েছে, বি এ দেখো 1 2 3 তিনটে হাইড্রোজেন রয়েছে। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন এর কত প্রকার ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে? 18টা। বি এর কত প্রকার আছে? সেটা হচ্ছে কিন্তু 3খানা হাইড্রোজেন রয়েছে। আশা করি এইটুকু একদম পরিষ্কার হয়েছে। বিষয় হলো সেটা হচ্ছে ইন্ডাকটিভিটি। প্রথমে আমরা একটু ডেফিনেশনের দিকে চলে আসি। কি বলছে দেখো ভালো করে, the permanent displacement of electron along carbon chain। তাহলে একটা ইলেকট্রনের ডিসপ্লেস হচ্ছে কোন দিকটা? পার্মানেন্ট ডিসপ্লেস হচ্ছে, সেটা হচ্ছে কোথায়? একটা চেন বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে। when some atoms or group either more or less electronegative, the carbon is attached to the carbon chain is called inductive। তাহলে ইন্ডাকটিভ ইফেক্টটা আমরা কি আসলাম ভালো করে দেখবে যে একটা ইলেকট্রনের পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কি একটা চেন বরাবর তার একটা পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই তো? কি বলছে কখন হবে? যখন কোনো অ্যাটম আর কোনো গ্রুপ যেটা একটা মোর ইলেকট্রোনেগেটিভ অথবা লেস ইলেকট্রোনেগেটিভ, সেই সব ক্ষেত্রে আমরা দেখতে পারবো ইলেকট্রন একটা পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হবে। আমরা একটু বোর্ডের মাধ্যমে চলে আসি, তাহলে বিষয়টা একদম পরিষ্কার হবে। ধরো আমি একটা সি এক্সাম্পলে দেখে নিচ্ছি, ধরো CH3 আছে, ঠিক আছে? এই CH3 কি হচ্ছে? একটা ধরো বন্ডের সাথে একটা এক্স একটা বন্ধনের সাথে জুড়ে আছে। এক্স মানে আমরা ধরে নিচ্ছি হ্যালোজেন অ্যাটম। তাহলে এই বন্ধনটা কি দিয়ে তৈরি? একটা ইলেকট্রন দিয়ে তৈরি। তাহলে একটা ইলেকট্রন কার্বনে আর একটা ইলেকট্রন কিন্তু মানে এক্স এ। তার মানে এটা ধরো এক্স এর ইলেকট্রন আর এটা ধরো কার্বনের একটা ইলেকট্রন। এবার দুজনে দুটো ইলেকট্রনের মাধ্যমে এই মাঝখানের বন্ধনটা কিন্তু তৈরি হয়েছে, যেটা আমি দেখাচ্ছি। এবার কার্বনের তড়িৎ ঋণাত্মকতা মানে কার্বনের থেকে মানে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি। এবার আমরা কি দেখতে পাই? মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে ভালো করে। এবার আমি কি করছি? এটাকে আবার পুনরায় আঁকছি। হ্যাঁ, কি করলাম? কার্বন নিলাম, কার্বন এখানে হাইড্রোজেনটা আবার দেখাচ্ছি। দেখো এইখানে দেখা যাচ্ছে যে এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা দেখা যাচ্ছে কি হচ্ছে? দেখো এই এক্স এর দিকে কিন্তু সরে এসছে। কার্বনের যে ইলেকট্রনটা ছিল, এটা তো কার্বনের ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা সে কি হয়েছে? এই তোমার এক্স এর দিকে কিছু, কেন? তড়িৎ ঋণাত্মকতা এক্স এর বেশি। সে কি করবে? হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি কার্বনের থেকে, সে কি করবে? নিজের ইলেকট্রন তো কাছের দিকে টেনে নিয়েছে। হ্যাঁ, কোভালেন্ট বন্ডে নিজের ইলেকট্রনটা তো কাছের দিকে টেনেই তো নিয়েছে, তার সাথে সাথে কার্বনের ইলেকট্রনটুকু নিজের দিকে টেনে নিয়েছে। যার ফলে কি হয়েছে? এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের থেকে কি হয়েছে? একটু ইলেকট্রন সরে গেছে। তার মানে এখানে আমি বলবো ছোট্ট একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, ক্ষুদ্র। আর এখানে কি হয়েছে? যেহেতু এই দিকে একটু সরে এসছে, তাই কিন্তু এইদিকে ক্ষুদ্র একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে আমি বলতে পারি যে এখানে মড অফ ডেল্টা পজিটিভ ইকুয়াল টু মড অফ ডেল্টা নেগেটিভ। মানে এখানে পজিটিভ আধানের যা মান আর নেগেটিভ আধানের মান কিন্তু সমান। ঠিক আছে, যতটা এইদিকে সরেছে ঠিক এখানে ততটাই কি হয়েছে? একটা পজিটিভ চার্জ সরে গেছে। এবার অনেকেই বলছে ডেল্টা কেন হলো, শুধু প্লাস হলো না? দেখো যদি এই ইলেকট্রনটা যদি পুরোপুরি এক্স এর দিকে সরে আছে তবে এখানে প্লাস, মানে ধরো কি বললো? এক্স বললো ঠিক আছে আমি কার্বন তোর কাছ থেকে পুরোপুরি ইলেকট্রনটা নিয়ে নিলাম। তাহলে আমরা কি দেখতে পারবো? যে ধরো পুরোপুরি যদি ইলেকট্রনটা নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের কার্বনের মাথায় একটা বড় করে পজিটিভ চার্জ চলে আসবে সিঙ্গেল। আর এক্স কি করলো? এক্স তো নিজের ইলেকট্রনটা নিয়েছে, তার সাথে কার্বন ইলেকট্রনটা নিয়ে মাথায় কি হয়ে যাবে? একটা বড় করে নেগেটিভ হয়ে যাবে, সিঙ্গেল নেগেটিভ, প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটার মানে হলো যে এ কিন্তু ইলেকট্রনটা পুরোপুরি নেয়নি, কিছুটা এক্স এর দিকে সরে এসেছে। তার মানে দেখো যে
টেনে নিয়েছে, মানে এক্স তো টেনে নিয়েছে ইলেকট্রন টেনে নিয়েছে মানে পুল করেছে। তাহলে ইলেকট্রন যদি পুল করে তাহলে আমরা বলতে পারবো এটা মাইনাস আই এফেক্ট। মনে রাখবে ইলেকট্রন পুল করেছে এক্স, তাহলে মাইনাস আই। আর এখান থেকে আমরা কার্বন কি করেছে, ইলেকট্রনটা একটু পুশ করে দিয়েছে, কোন দিকে, একটুখানি সরেছে, হ্যাঁ এক্স এর দিকে, তাহলে ইলেকট্রন পুশ। তাহলে কার্বন কি শো করছে, প্লাস আই এফেক্ট। আশা করি এটুকু পুরোপুরি ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি একটা বড় সড়ো নিচ্ছি, তাতে সুবিধা হবে। ধরো আমি এখানে একটা নিচ্ছি CH3 CH2 CH2, এখানে আমি নিচ্ছি ধরো ফ্লুরিন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ফ্লুরিনের ডেল্টা নেগেটিভ চার্জ, কেন একটু সরে গেছে নিচের দিকে, তাহলে এখানে কি হবে, ডেল্টা একটা পজিটিভ চার্জ তৈরি হবে। এবার দেখো এখানে যতটা ডেল্টা পজিটিভ চার্জ হবে, মানে ধরো দড়ি টানাটানি খেলা হচ্ছে, প্রথমে যে জনা থাকে তার দিকে কিন্তু বেশি টানটা পড়ে, তাই না, এইটা হচ্ছে প্রথম জন, তার দিকে বেশি টান পড়ছে। তারপরে কি হবে, ডেল্টা পজিটিভ ড্যাশ, তারপরে আমি কি বলতে পারি, ডেল্টা ডব্লিউ। তাহলে ভ্যালুটা যদি দেখতে পারি আমি, ডেল্টা পজিটিভ যেটা আছে সে কিন্তু ডেল্টা পজিটিভ ড্যাশের থেকে বড়, ডেল্টা ড্যাশ কিন্তু পজিটিভ ড্যাশ কিন্তু ডেল্টা ডবল ড্যাশের থেকে আরো সিকোয়েন্সটা হচ্ছে। তাহলে ফ্লুরিনের মাইনাস এফেক্ট আছে, যার জন্য কি হচ্ছে, ইলেকট্রনটা এদিকে সরেছে, এখানে হাইলি কনসেন্ট্রেট একটা নেগেটিভ ডেল্টা নেগেটিভ একটা চার্জ রয়েছে, ঘনত্ব অনেক বেশি। এখানে পজিটিভের ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি হবে, কারণ সামনে আছে, সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্ট এর হয়েছে। তারপরে এগুলোতে প্রভাবটা কি হয়েছে, কিছুটা কমে গেছে, তারপরে একদম লাস্টে কমে গেছে, তাই তো, মানে ডেল্টা ড্যাশ প্লাস হচ্ছে কি বলে ডবল ড্যাশ, এটা কিন্তু খুবই কম। মানে আমরা যদি দড়ি টানাটানি খেলা দেখি, সেখানে দেখা যায় প্রথম যে জোন থাকে, হ্যাঁ প্রথম যে জোন আছে তার উপরে কিন্তু টানটা সবচেয়ে বেশি পড়ে, তারপরের জনের উপর টানটা একটু কম পড়ে, তারপরের জন্য আরো কম, লাস্টে কিন্তু যে থাকে তারপরে কিন্তু টানটা তার সবচেয়ে কম পড়ে। ঠিক একই রকম ভাবে কিন্তু এখানে এই বিষয়টা আছে। আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই, ধরো কার্বন 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 কার্বন, আর এখানে একটা হ্যালোজেন আছে। এখানে কিন্তু আমরা দেখবো প্রথমে সবচেয়ে টান, তারপরে একটু টানটা কম পড়বে, তারপরে আরো কম পড়বে, কিন্তু 3 নম্বর কার্বনের পরবর্তী যা থাকবে, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু মানে থার্ড পর্যন্ত আমি কনসিডার করবো, তারপরে কিন্তু নেগলেক্ট করা হয়, মানে তারপরে কিন্তু পজিটিভ চার্জ বা ডিসপ্লেসমেন্ট হয় না বললেই চলে। তাহলে ম্যাক্সিমাম 3 নম্বর কার্বন পর্যন্ত কিন্তু আমরা এই যে ডিসপ্লেসমেন্টটা সেটা কিন্তু কনসিডার করবো, তারপরে কিন্তু আমি আর কনসিডার করবো না। এইবার দেখো আমরা কিছু লিস্টে চলে আসি, প্লাস আই এফেক্ট মাইনাস আই এফেক্ট। ভালো করে দেখো প্লাস আই এফেক্টের লিস্ট আমরা প্রথমে বলছি যে কি আছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার প্লাস আই এফেক্ট, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি কিন্তু NH3, ঠিক আছে, তারপরে O মাইনাস, তারপরে C ডবল O মাইনাস, তারপরে এই অ্যালকিল গ্রুপগুলো আসছে। মানে আমরা কার্বন হাইড্রোজেন এই জিনিসগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু ইলেকট্রন পুশ করে, সেই জন্য কিন্তু এটা প্লাস আই এফেক্ট হিসাবে থাকছে। আর ধরো আমরা যদি মাইনাস আই মানে ইলেকট্রন টানছে, ইলেকট্রন কারা টানছে, NH3 প্লাস, মাথায় প্লাস আছে, প্লাস মানে কি, সে কারো মাথায় যদি একটা প্লাস থাকে, হ্যাঁ ধরো কারো মাথায় একটা প্লাস আছে, কোনো একটা পরমাণু মাথায় যদি প্লাস থাকে, সে কি করবে, সে তো সবসময় চাইবে কি আমার নিউট্রাল করি, আমি সবসময় নিউট্রাল হব, তাই তো, ইলেকট্রন টেনে নিয়ে ও কি করতে চাইবে, সবসময় নিউট্রাল হতে চাইবে। সেই জন্য কি হবে, ইলেকট্রন টেনে নিয়ে নিউট্রাল যেহেতু হতে চাইবে, সেই জন্য ওখানে আমরা কি দেখতে পারবো, যে ও সবসময় ওর ইন্ডাকটিভ মাইনাস আই এফেক্টটা ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতার বেশি, কারণ প্লাস আছে, নিউট্রাল হতে চাইবে সবসময়, তাই তো, তার ইলেকট্রন টেনে নেওয়ার প্রভাব কিন্তু সবচেয়ে বেশি। তাহলে নাইট্রোজেনের পরে আমরা দেখতে পাচ্ছি সালফার, কারণ সালফারের তড়িৎ-নিরোধকতা আরো কম। নাইট্রোজেন যতটা তড়িৎ-নিরোধকতা বেশি সে টানবে, সালফার কিন্তু আরো কম টানবে। এবার আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এমনি নর্মাল হ্যালোজেন গুলো কিন্তু রয়েছে।
এটা ঠিক মুখস্থ করার দরকার নেই এই অর্ডারগুলো, এগুলো একটু অটোমেটিক্যালি আমরা প্রবলেম করতে করতে এইগুলো সমস্যা সমাধান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, শুধু একটা জিনিস আমরা কতগুলো জিনিস একটু মানে কান মানে মনে রাখার চেষ্টা করব, সেটা হলো যে এই অ্যালকিল গ্রুপগুলো, এই যে CH3, হ্যাঁ এই যেগুলো, হ্যাঁ CH3 এইগুলো সাধারণত প্লাস আয়োডিন দেয়। আর এই হ্যালোজেন গুলো যেগুলো আছে, হ্যাঁ ব্রোমিন, তারপর আয়োডিন, হ্যাঁ এইগুলো অক্সিজেন, এগুলো কিন্তু যেহেতু এটা ইলেকট্রোনেগেটিভ মৌল, সেগুলো কিন্তু এগুলো সাধারণত মাইনাস আই ইফেক্ট দেয়। এইটুকু আমরা মনে রাখবো। তারপরে আমি কয়েকটা বিষয় আসছি, তাহলে পরিষ্কার হবে ব্যাপারটা। ধরো আমি এখানে একটা দেখতে পাচ্ছি যে ধরো ইয়ে রয়েছে COOH, অনেকে মনে এই কোশ্চেনটা আসছে যে COOH, এইটাতে একটা এরকম রয়েছে, ধরো ডবল বন্ড ও এইচ এরকম একটা ব্যাপার রয়েছে। এখানে কি আসছে যে এই তো কার্বনটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। কার্বন অক্সিজেনের সাথে যুক্ত থাকার জন্য কি হয়েছে, এর কিন্তু একটা মাইনাস আই এফেক্ট কাজ করে। তাহলে COOH মাইনাস এফেক্ট কেন কাজ করে? কার্বন বলে নয়, কিন্তু কার্বনটা যেহেতু অক্সিজেনের উপর আছে, জোর লেগে আছে, তাহলে অক্সিজেনটা কি করছে, ইলেকট্রনটা নিজের দিকে টানছে, এও নিজের দিকে টানছে। ওভারঅল কি আমরা দেখতে পারবো, এই COOH গ্রুপটা নিজের দিকে ইলেকট্রন টানছে, তাহলে COOH গ্রুপে কিন্তু মাইনাস আই এফেক্ট। কিন্তু লক্ষ্য করে দেখো, ধরো C ডবল বন্ড ও, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি অক্সিজেনটা নেগেটিভ হয়ে যায়, তাহলে তোমার কথা হচ্ছে যে অক্সিজেনের মাথায় যখন নেগেটিভ হয়ে যাবে, এ হচ্ছে ইলেকট্রনিক্যালি রিচ হয়ে যাচ্ছে। ইলেকট্রনিক যখন তার রিচ হয়ে যাচ্ছে, তখন কি হবে, এ চাইবে কি, এ আর ইলেকট্রন মাথায় যখন একটা ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে, সে চাইবে কি যে আমার ইলেকট্রনটা আমি এক্সেস ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাই জন্য কি হবে, তাদের মধ্যে একটা রিপালশন তৈরি হবে অক্সিজেনের পরমাণুর মধ্যে, ও চাইবে ইলেকট্রন গুলো যে যতটা পারবো সরিয়ে দিতে। তাই এ কিন্তু প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, ভালো করে টানবে না, ইলেকট্রন কিন্তু এ পুশ করছে, ঠিক আছে, আর এই ইলেকট্রন কিন্তু পুল করছে। ঠিক আছে, এই দুটো কিন্তু এর মধ্যে পার্থক্য। তাহলে মাইনাস হয়ে গেলেই একটা ইলেকট্রন পুশ করছে, আর মাইনাস না হলেই কিন্তু ইলেকট্রন পুল করছে। এই ঘটনাটা কিন্তু এইখানে লক্ষ্য করা যাচ্ছে। আশা করি এই ইন্ডাকটিভ এফেক্টের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এবার আমরা চলে আসছি কিছু অ্যাপ্লিকেশন। এবার কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে আম্লিকতার তুলনা করো, কম্পেয়ার দেয়ার অ্যাসিডিটি। তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করবো অ্যাসিডিটিটা, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি কিভাবে অ্যাসিডিটিটা কম্পেয়ার করব। ঠিক আছে, দেখো এইখানে যেটা আমাদের কাজ, সেটা হলো আমরা একটু ভেঙে স্ট্রাকচারটা দিই। সবসময় না যখন কোনো কিছু করতে যাবে, মানে অর্গানিকের যখন কোনো অ্যাপ্লিকেশন করতে যাবে, তখন কিন্তু স্ট্রাকচারটা যদি ভেঙে নিয়ে যায়, যারা প্রথম প্রথম শিখছে তাদের পক্ষে কিন্তু অনেক সুবিধা। এই জন্য সবসময় ভেঙে নিয়ে পড়বে, তাহলে নিজেদেরও অনেক বুঝতে সুবিধা হবে। আর এখানে তো এইচ, পরেরটা আসছি এইচ সি ডবল বন্ড ও, ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, CH3 আমি কি এই লিস্টে আমি কি দেখিয়েছি যে একটা তার প্লাস ইফেক্ট আছে, তাই তো, আর হাইড্রোজেনের প্লাস ইফেক্ট নেই বললেই চলে, ইলেকট্রন তো সেভাবে পুশ করে না, তাই তো। ঠিক আছে, এবার অনেকে কোশ্চেন করতে পারে যে আমার তো এখানে COOH আছে, এখানেও তো আমার COOH আছে, দুটোর মাইনাস এফেক্ট যদি আমি ধরি, হ্যাঁ তাহলে একই তো হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এ ইলেকট্রন টানছে, এও ইলেকট্রন টানছে, কিন্তু যে যার সাথে যুক্ত আছে সে যদি না দেয়, তাহলে এ টেনে কি করবে ইলেকট্রন। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কাছেও কম ইলেকট্রন পাবে, কিন্তু আমি CH3 কাছে আছি, অ্যালকিল গ্রুপটা সাইজ যত বেড়েছে তার ইলেকট্রন তত বাড়বে, তাহলে এর কিন্তু ইলেকট্রনে অনেক রিচ, তাহলে এই যতটা পুশ করতে পারবে এই হাইড্রোজেন কিন্তু ততটা ইলেকট্রন পুশ করতে পারবে। তাহলে মোট কথা হচ্ছে এই CH3 গ্রুপ কিন্তু অনেক ইলেকট্রন এদিকে পুশ করছে, মানে এ কিন্তু এর ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি হয়েছে এদিকে। আচ্ছা, ইলেকট্রন যদি এদিকে বেশি যায়, তাহলে জিনিস একটা লক্ষ্য করতে হবে। এবার আমরা অ্যাসিডিটির তুলনা করি, অ্যাসিডিটি বলতে কি বুঝি এটা একটু আমরা দেখিনি, তারপর আমরা এই প্রবলেমটা আসছি, তাহলে সুবিধা হবে। তাহলে এবার ধরো এখানে অ্যাসিডিটি মানে কি দেখবো, তাহলে
অক্সিজেন কি করলো, অ্যাসিডিটির ব্যাপারটা একটু ভালো করে বুঝুন, তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসিডিটিটা আমরা কি করে দেখছি, ধরো এই অক্সিজেন আর হাইড্রোজেনের দুটো ইলেকট্রন রয়েছে। এবার অক্সিজেন কি করছে, অক্সিজেন তো ইলেকট্রনের হাইড্রোজেন তো অনেক বেশি। অক্সিজেন এর যে ইলেকট্রনটা, যেটা আগে বুঝাচ্ছিলাম, হাইড্রোজেন ইলেকট্রনটা নিজের মাথায় নিয়ে নিচ্ছে, তাহলে অক্সিজেনটা নেগেটিভ হয়ে যাবে, আর হাইড্রোজেনটা কি হয়ে যাবে, এটা পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে। তাহলে পজিটিভলি চার্জ হয়ে গেলে কি হবে, একটা মিডিয়ামের মাধ্যমে H+ ছেড়ে দিচ্ছে, তার মানে এটা কি হবে, একটা অ্যাসিড রূপে কাজ করছে। অ্যাসিড রূপে কাজ করছে মানে যারা মাধ্যমে H+ ছাড়তে পারে তারাই কিন্তু অ্যাসিড হিসেবে কাজ করে। এখানেও তাই করছে, এটা নেগেটিভ H+ ছেড়ে দিচ্ছে, তাই জন্য অ্যাসিড হিসেবে কাজ করছে। তাহলে অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে H+ হিসেবে ছাড়ছে। তাহলে আমরা একটু আগের বিষয়টা একটু দেখে নিই, যে কি বললাম, দেখো এইখানটায় ভালো করে, তাহলে এখানে CH3 কি করছে, ইলেকট্রন পুশ করছে। আচ্ছা, এইবার ইলেকট্রন পুশ করার জন্য কি হচ্ছে, উপর এই OH গ্রুপের উপর কিন্তু ইলেকট্রনের যে ঘনত্ব সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। মানে আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাইছি যে OH তো ইলেকট্রনের এই অক্সিজেন অ্যাটমটা তো ইলেকট্রনটা হাইড্রোজেনের কাছ থেকে নিচ্ছে। আচ্ছা, যদি এখান থেকে ইলেকট্রনটা সাপ্লাই হয়ে যায়, ইলেকট্রনটা যদি এখান থেকে সাপ্লাই হয়, তাহলে কি অক্সিজেন কি হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিতে চাইবে? এমনি সিম্পলি আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেনের কাছ থেকে নেওয়ার প্রবণতা, ইলেকট্রন নেওয়ার প্রবণতা কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অ্যাসিডিটি কমছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন সাপ্লাই নেই, কম সাপ্লাই, তাহলে কি হবে, যে অক্সিজেন কিন্তু হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে এই অ্যাসিডিটি কিন্তু অনেক বেশি। তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড ছিল, এটা ফর্মিক অ্যাসিড ছিল, এটা 1 নম্বর স্ট্রাকচার, এটা 2 নম্বর স্ট্রাকচার। তাহলে অ্যাসিডিটি যদি আমি তুলনা করি, তাহলে বলবো যে 2 মোর দ্যান 1। আমি আর একটা এক্সাম্পল লিখছি, তাহলে আরো বিষয়টা পরিষ্কার হবে। এবার দেখো, আমরা যেখানে বললো স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2 আর স্ট্রাকচার 3 এর মধ্যে অ্যাসিডিটি তুলনা করা, এটা তোমায় দিল। কি করতে হবে এবার আমরা একটু দেখে নিই। CH3 CH2 COOH ছিল। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এর কি এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট আছে। এরও কি আছে, CH3 এরও প্লাস আই এফেক্ট আছে, এরও কিন্তু প্লাস আই এফেক্ট আছে। এবার আমাকে একটা জিনিস বলো, যে সবচেয়ে বেশি প্লাস আই এফেক্ট কার্বন, নিশ্চয়ই নিচের এটা। কেন? কারণ এই ক্ষেত্রে কিন্তু কার্বনের সংখ্যা অনেক বেশি। তাহলে কার্বনের সংখ্যা যত বেশি থাকবে, তার কিন্তু প্লাস আই হাফ এফেক্টও অনেক বেশি হবে। দুটো CH3, এখানে একটা CH3, ঠিক আছে, আর এখানে সবকটা হাইড্রোজেন আছে কার্বনের সাথে, এখানে CH3, আমি বলছি এখানে দুটো কার্বন, এখানে একটা কার্বন, এখানে তিনটে কার্বন নিশ্চয়ই প্লাস আই এফেক্ট অনেক বেশি, দুটো কার্বনের একটু কম, আর একটা কার্বনে আরো কম। তাহলে প্লাস আই এফেক্ট যত বাড়বে, তাহলে কি হবে, অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নেওয়ার প্রবণতাটা কমবে, অ্যাসিডিটি কমবে। ব্যাপারটা আমি বলতে চাইছি, ধরো এর তো প্লাস আই এফেক্ট বেশি, তাহলে এইখানে কি হবে, যে অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন আছে, তাহলে এর ইলেকট্রন সাপ্লাই অনেক বেশি, তাহলে অক্সিজেনের দরকার কি, ইলেকট্রন দরকার, অক্সিজেন ইলেকট্রন দরকার, তখন অক্সিজেন কি করবে, ইলেকট্রনটা হাইড্রোজেনের কাছ থেকে নেওয়ার প্রবণতাটা কমবে। কেন? এদিক থেকে ইলেকট্রন সাপ্লাই হচ্ছে। তাহলে প্লাস আই এফেক্ট যত বাড়বে, অ্যাসিডিটি তত কমবে। তাহলে আমি একটা ছোট্ট করে আমি ওভারঅল লিখতে পারি, প্লাস প্রপোর্শনাল টু 1/acidity, প্লাস আই এফেক্ট প্রপোর্শনাল টু 1/acidity। তো প্লাস আই এফেক্ট যত বাড়বে, অ্যাসিডিটি কিন্তু তত এর কমবে। এটা হচ্ছে একটা সূত্র। এবার আমরা একটু মাইনাস আই এফেক্ট দিয়ে চলে আসি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ধরো মাইনাস আই এফেক্ট কি থাকবে, তাহলে ধরো একটা কার্বন, আর এখানে একটা ক্লোরিন রয়েছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন,
এখানে হয়েছে COOH একই রকম ভাবে। আমি আর একটা নিচ্ছি, তাহলে মাইনাস আই ইফেক্ট এর বেশি, মাইনাস আই ইফেক্ট এর, দেখো ক্লোরিন আমি হ্যালোজেন গুলো কি বলছি মাইনাস আই ইফেক্ট শো করে, দেখো এর কিন্তু মাইনাস আই ইফেক্ট বেশি হবে, কেন? তিনখানা ক্লোরিন রয়েছে, তিনখানা ক্লোরিন কিন্তু একে টানছে, তাহলে এই গ্রুপটা কিন্তু মাইনাস আই ইফেক্ট হিসেবে কাজ করছে, এর কিন্তু দুটো ক্লোরিন টানছে, তাহলে এর কিন্তু মাইনাস আই ইফেক্ট কম, তাহলে মাইনাস আই মানে ইলেকট্রন টানছে। এবার অক্সিজেনকে, এই অক্সিজেনটাই কিন্তু ইলেকট্রন দিচ্ছিল আগে, তাই তো, এখন এইখানে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে। এবার অক্সিজেন তখন বাধ্য হয়ে কোথা থেকে নেবে? দিচ্ছে না তো, অক্সিজেন তখন এই অক্সিজেন কি করবে? বাধ্য হয়ে হাইড্রোজেনের কাছ থেকে, এই ওইচের যে হাইড্রোজেন আছে সেখান থেকে ইলেকট্রনটা জোর করে টেনে নেবে, তখন তার অ্যাসিডিটি বেড়ে যাবে। তার মানে আমি বলতে পারি মাইনাস আই ইফেক্ট প্রপোর্শনাল টু অ্যাসিডিটি, তাহলে মাইনাস আই ইফেক্ট যত বাড়বে তার কিন্তু অ্যাসিডিটি তত বাড়বে। আসল কথা হচ্ছে পরিষ্কার, মাইনাস আই ইফেক্ট কিন্তু এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে বিষয়টা, যে মাইনাস আই ইফেক্ট যত বাড়বে তার অ্যাসিডিটি তত বাড়বে। এক্সাম্পল নিচ্ছি, ধরো এরকম রয়েছে যে একটা এর অ্যাসিডিটি কম্পেয়ার করতে হবে, প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3। আমি অ্যাসিডিটি কম্পেয়ার কিভাবে করবো? দেখো ভালো লক্ষ্য করে দেখো, এখানে আয়োডিন আছে, আমাদের যে পরিবর্তন যেটা, দেখো এখানে সবকটাই কমন আছে, এই অংশটুকু পুরো কমন সবকটাই, কিন্তু আলাদা হয়ে গেছে এখানে, এইখানে, আবার এখানে, তার মানে আলাদা অংশটাই আমার কাজ হবে। এইবার দেখো এখানে ক্লোরিনের মাইনাস আই ইফেক্ট, মানে মাইনাস আই ইফেক্ট তড়িৎ ক্লোরিনের বেশি, এর সবচেয়ে বেশি টানবে, ব্রোমিন আর একটু কম টানবে, আয়োডিন আরো কম টানবে, তাই না? তাহলে এবার আমরা বলতে পারি যে এখানে ক্লোরিন বেশি মাইনাস আই ইফেক্ট, ব্রোমিনের একটু কম, আর আয়োডিন কিন্তু যেতে পারে। তাহলে যার যত মাইনাস আই ইফেক্ট আমি বলছি অ্যাসিডিটি তত বাড়বে, তাহলে এবার দেখো ক্লোরিন বেশি টানছে, তাহলে তার মাইনাস আই ইফেক্ট বেশি, তাহলে তার অ্যাসিডিটিও কিন্তু বেশি। তাহলে এখানে 1 গ্রেটার দেন 2, ঠিক আছে, 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন কিন্তু 3। এবার আমরা চলে আসছি বেসিসিটি। বেসিসিটির ক্ষেত্রে আমি আগেই বলে রাখছি ফর্মুলাটা কি হবে, আমরা ডিটেলসে বলবো, তবুও আমরা বলছি যে এখানে কিন্তু উল্টোটা, প্লাস আই ইফেক্টে আগে অ্যাসিডিটি কম ছিল, এটা কিন্তু বেসিসিটি বাড়বে, মাইনাস আই ইফেক্ট অ্যাসিডিটি বাড়ছিল, বেসিসিটি কিন্তু কমবে, ঠিক উল্টোটা। আমি এটাও বুঝিয়ে দিচ্ছি, 1 বাই বেসিসিটি, ঠিক আছে। এইবার দেখো আমি চলে আসছি, বেসিসিটি বলতে কি বুঝি এটা একটু আমরা দেখি। আগে আমরা কি দেখেছিলাম, আমরা ইনঅর্গানিক বেসের ক্ষেত্রে আমরা কি দেখতাম, যে যে যত বেশি OH মাইনাস ছাড়ে সে তত বেশি স্ট্রং বেস, তাই তো, OH মাইনাস যে যত বেশি ছাড়বে সে কিন্তু তত স্ট্রং। কিন্তু একটা অর্গানিকের ক্ষেত্রে তো এই OH মাইনাস সেভাবে নেই, সেখানে আমরা কি দেখি সবসময় লুইস বেস নিয়ে কাজ করতে হয়। লুইস বেস মানে এখানে কি, একটা নাইট্রোজেন তার মাথার লোন পেয়ার কতটা H+ কে দেবে, ঠিক আছে, নাইট্রোজেন তার মাথার যে লোন পেয়ার সেটা H+ কে কতটা দেবে। এবার দেখো এই নাইট্রোজেনের উপরে আমি কি করলাম, 3টে CH3 দিয়ে দিচ্ছি, ভালো করে বুঝুন। তাহলে এর প্লাস আই ইফেক্ট কি হলো, বেড়ে গেল, তাহলে এর ঘনত্বটা কি হচ্ছে, বাড়ছে, নাইট্রোজেনের উপরে, নাইট্রোজেনের উপরে ঘনত্ব কি হবে, তত বাড়বে। নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন যদি ঘনত্ব বাড়ে তবে কিন্তু সে H+ কে বেশি ডোনেট করতে পারবে, সেই জন্য প্লাস আই ইফেক্ট যত বাড়ছে বেসিসিটি কিন্তু তত বাড়ছে। কারণ আমি কি বললাম, যে প্লাস আই ইফেক্ট যত বাড়বে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব তত বাড়বে,
তাহলে আমি এখানে বলতে পারি ওভারঅল প্লাস আই এফেক্ট proportional to concentration on nitrogen atom, electron concentration তত বাড়বে on nitrogen atom proportional to basicity, তার কিন্তু ক্ষারকত্ব তত বাড়বে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার ধরো আমি ঠিক কিরকম নিচ্ছি, আমি ঠিক উল্টো নিয়ে নিচ্ছি। কিরকম, ধরো আমি ধরো একটা নাইট্রোজেন নিয়েছি, নাইট্রোজেন আমি কি নিচ্ছি উল্টো। উল্টো মানে ধরো আমি এখানে একটা ক্লোরিন দিয়ে দিচ্ছি, মাইনাস আইভের গ্রুপ কোনো একটা আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি ধরো ক্লোরিন। তাহলে এবার কি হবে, ক্লোরিন কি হবে, মাইনাস আইভের অনেক বেশি টেনে ধরে রেখেছি, তাই লোন পেয়ারটাকে শক্ত করে টাইটলি বাউন্ডেড। লোন পেয়ার অফ নাইট্রোজেন অ্যাটম অন নাইট্রোজেন অ্যাটম কি হয়েছে, টাইটলি বাউন্ডেড হয়ে গেছে। এবার যার ফলে কি হয়েছে, ও কিন্তু আর লোন পেয়ার ছাড়ার মতো পরিস্থিতি নেই, তখন ও কিন্তু ডোনেটিং এবিলিটি টুয়ার্ডস H প্লাস আয়ন এটা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে কিন্তু বেসিসিটি ডিক্রিজ। আমি আগেই বলেছি মাইনাস আই যত বাড়বে বেসিস কিন্তু তত কমবে। এইটা হচ্ছে কিন্তু এটা ঘটনা, ঠিক আছে। তাহলে যত CH3 সংখ্যা বাড়ছে তাহলে তার কি হবে, বেসিসিটি বাড়বে। CH3 সংখ্যা যত কমবে তাহলে কিন্তু তার বেসিসিটি কমবে। তাহলে আমি যদি এখানে বলি CH3NH2 আর যদি বলি CH3 ঠিক আছে, লোন পেন আছে একটা, লোন পেন আছে, হ্যাঁ। তারপরে ধরো CH3 ধরো এটা 1, এটা 2, এটা 3, বললো এদের মধ্যে ক্ষারকত্বের তুলনা করো। তাহলে কিন্তু আমরা বলবো এখানে কিন্তু অলওয়েজ 3, কারণ প্লাস আইফেক্ট বেশি, নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে। তারপরে 2, তারপরে আমরা কি চলে আসবো 1। এই তিনটের মধ্যে বললো ক্ষারকত্বের তুলনা করো। ভালো করে দেখো, এই নাইট্রোজেনটা কিন্তু সবকটা লোন পেয়ার আছে মাথায়, sp3, এটা কি আছে sp2, এটা কি আছে sp, ঠিক আছে। তাহলে আমরা যত বলেছি যে এস ক্যারেক্টার যত বাড়বে তার কিন্তু ইলেকট্রো নেগেটিভিটি তত বাড়বে, মানে তড়িৎ ঋণাত্মকতা তত বাড়বে। তাহলে এখানে তো এস ক্যারেক্টার, তো এসপির ক্ষেত্রে এস ক্যারেক্টার কত আছে 50%, এর ক্ষেত্রে এস ক্যারেক্টার কত আছে 33.33%, এর ক্ষেত্রে এস ক্যারেক্টার কত আছে, এটা হচ্ছে 25%। তাহলে এবার একটা জিনিস দেখো, যে যত এস ক্যারেক্টার মানে এর বেশি এস ক্যারেক্টার, এইখানে নাইট্রোজেনের এস ক্যারেক্টার সবচেয়ে বেশি, তাহলে এর মাইনাস আইফেক্ট তত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। তার মানে এই কিন্তু লোন পেয়ারকে চেপে ধরে থাকবে, একদম চেপে টাইটলি ধরে থাকবে। যদি আমি 1 দিই, 2 দিই, আর এখানে যদি আমি 3 দিই, তাহলে আমি সহজে বলতে পারবো যে সবচেয়ে বেশি বেসিক হচ্ছে 1, তারপরে 2, তারপরে লাস্টে আসবো 3। কেন? 3 হচ্ছে এস ক্যারেক্টার সবচেয়ে বেশি, মাইনাস আইফেক্ট বেশি, লোন পেয়ারকে টেনে ধরে রাখবে, যার ফলে কি হবে, টাইটলি বাউন্ড করে রাখবে, যার ফলে এর কিন্তু বেসিটি সবচেয়ে কম হবে। আর এখানে বেসি সবচেয়ে বেশি, কারণ sp3 ইলেকট্রনেগেটিভিটি কম, ইজিলি কিন্তু লোন পেয়ারটা H প্লাসের দিকে ডোনেট করবে, তাই বেসিটি কিন্তু এর সবচেয়ে বেশি। আশা করি একটু পরিষ্কার হবে। COOH, তারপরে আসছে কি CH ট্রিপল বন্ড COOH, তারপরে আসছে কি CH3 CH2 COOH,
ভালো করে দেখো, এখানে বলছে যে আমরা অ্যাসিডিটির তুলনা করতে চাইছি। আচ্ছা, প্রথমে 1, এটা দিলাম 2, এটা দিলাম আমার 3, এটার মধ্যে অ্যাসিডিটির তুলনা করো। কি হবে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এখানে কিন্তু কার্বন সবকটা সমান আছে, এইদিকে আমি বুঝতে পারছি, কিন্তু আমরা কিন্তু এখানে যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। এটা কিন্তু sp3 আছে, এটা কি আছে sp, এটা কিন্তু সেই। এবার দেখো তাহলে এস ক্যারেক্টার এখানে কত, এখানে আছে এস ক্যারেক্টার 50%, এখানে এস ক্যারেক্টার আছে কত 33.33%, এখানে এস ক্যারেক্টার আছে 25%। তাহলে এইখানে আমি বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম। তাহলে আমরা বলতে পারি কি এস ক্যারেক্টার যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে কি হবে, মাইনাস আই এফেক্ট বাড়বে, আর মাইনাস আই এফেক্ট বাড়লে কি হবে, অ্যাসিডিটি বাড়বে। মানে কিন্তু বলতে পারি। তাহলে এবার দেখো এই একবারই বলতে পারি এটা, তার মানে এখানে সবচেয়ে বেশি অ্যাসিডিক কার হবে, তাহলে এই কারণে মাইনাস আই এফেক্ট বেশি, তাহলে এই ধরো সবচেয়ে বেশি টানবে, অ্যাসিডিটি সবচেয়ে বেশি। তারপর ধরো এখানে একটু কম টানবে, এই একেবারেই কম টানবে। তাহলে একেবারেই কম টানবে। তাহলে আমরা এখানে বলতে পারি সবচেয়ে বেশি অ্যাসিডিক হচ্ছে 3, তারপরে আসবে 2, আর ফাইনালি আসবে 1। ঠিক আছে, আশা করি এটুকু পুরোপুরি বুঝে গেছে। ইন্ডাকটিভ এবং বেসিক কনসেপ্টের জায়গাটা আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। পরের দিন আমরা ইলেকট্রোমেটিক এফেক্ট, রেজোনেন্স এই সম্বন্ধে আমরা ডিটেলস স্টাডি করব।